আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। চীনে 3 দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী। চীনা প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক ও 21টি সমঝোতা স্মারক সই। কোটা সংস্কার দাবিতে বিকেলে আবারও সারা দেশে ব্লকেট। বুধবার রাজধানী সহ বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ। এবং নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর বাংলাদেশের ফুসফুস সুন্দরবন। প্রাকৃতিক দুর্যোগ ও মানবসৃষ্ট নানা কারণে হুমকিতে এই বনাঞ্চল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। 3 দিনের চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে সে দেশে দ্বিপাক্ষিক সফর শেষে বেইজিং থেকে ঢাকা ফিরেছেন প্রধানমন্ত্রী ও তাঁর সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট বুধবার রাত 12:30টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বেইজিংয়ে প্রধানমন্ত্রী 8 থেকে 10 জুলাই পর্যন্ত অবস্থানকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন এবং প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সাথে প্রতিনিধি পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক সহ দুই দেশের মধ্যে 21টি সমঝোতা স্মারক সই হয়। কোটা সংস্কারের এক দফা দাবিতে বুধবার সড়ক, মহাসড়ক ও রেলপথ অবরোধের কারণে রাজধানী ঢাকা সহ সারা দেশে জনজীবন দৃশ্যত অচল হয়ে পড়ে। বাংলা ব্লকেটে কর্মসূচিতে রাজধানীর গুরুত্বপূর্ণ 18টি পয়েন্টে অবরোধ করে বিক্ষোভ দেখায় শিক্ষার্থীরা। আজ বিকেল 3:30 থেকে আবারও বাংলা ব্লকেট কর্মসূচির ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা। সহকর্মী শহীদুল্লাহ রাজু, মইনুল হাসান ও আল মুকসিদকে সাথে নিয়ে এনামুল কবির রূপমের রিপোর্ট। সকাল 10:30টার দিকে মিছিল নিয়ে একযোগে শাহবাগ, সায়েন্স ল্যাব, কাটাবন, নীলক্ষেত, বাংলা মোটর, মৎস্য ভবন, কাউরান বাজার, শিক্ষা ভবন, চানখারপুল ও নিমতলী এলাকায় সড়ক অবরোধ করলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ক্রমেই দীর্ঘ থেকে দীর্ঘতর হয় যানবাহনের সারি। মৎস্য ভবন ক্রসিংয়ে বিক্ষোভকারীরা আটকে দেয় সচিবালয়মুখী দক্ষিণ কোরীয় দূতাবাসের একটি পতাকাবাহী গাড়ি। চানখারপুল ফ্লাইওভার এলাকায় অবরোধে আটকা পড়ে অসংখ্য যানবাহন। সেখানে মিছিল নিয়ে অবরোধে যোগ দেয় বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের ছাত্রীরা। পুলিশের গাড়িসহ অন্যান্য যানবাহন চলাচলে বাধা দেয় তারা। আন্দোলনের অন্যতম কেন্দ্রবিন্দু শাহবাগে অবস্থান নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মিছিল নিয়ে তাদের সঙ্গে যোগ দেয় ইডেন কলেজের শিক্ষার্থীরাও। রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় রাস্তায় ব্যারিকেড দিয়ে বিক্ষোভ দেখায় আন্দোলনকারীরা। নির্বাহী বিভাগের কাছে দাবি যে আমাদের কোটাটা সংস্কার করে দেওয়া হোক। যারা হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠী এবং যাদের প্রত্যন্ত অঞ্চলে যাদের কোটাটা দরকার মূলত সেই তাদের জন্য সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল এবং সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠীকে মাথায় রেখে তাদের জনসংখ্যার ভিত্তিতে একটা যৌক্তিক পর্যায়ে কোটা রেখে সংসদে সে আইন পাশ করে কোটা যুক্তির সংস্কার করতে হবে। অবরোধের কারণে বাড়ে জনদুর্ভোগ। রোগী নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসা স্বজনরা বিপাকে পড়েন। যেতে পারছি না বাসায়, এই গরমের মধ্যে হেঁটে যাওয়াও সম্ভব না। আর সবাই আমাদের মতো সেম এজের না, অনেক ওল্ডার এজের মানুষ আছে, তাদের হাঁটতে অনেক সমস্যা হচ্ছে। দুর্ভোগটাও দেখতে হবে মানুষের, যানবাহন চলাচলে অনেক অসুস্থ মানুষ আছে, বিভিন্ন কাজে বের হয়, যানবাহনটাকেও কিছুটা শিথিল করা দরকার।
চট্টগ্রাম, ময়মনসিংহ, গাজীপুর ছাড়াও রাজধানীর মহাখালী এলাকায় ট্রেন চলাচলে বাধা দেয় শিক্ষার্থীরা। কাউরান বাজার রেল ক্রসিংয়ে কাঠের গুঁড়ি ফেলে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করলে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। 5 ঘন্টা পর আবার স্বাভাবিক হয় ট্রেন চলাচল। আন্দোলনকারীদের বাধার মুখে তেজগাঁও এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নামার পথে যানবাহন চলাচল বন্ধ থাকে। এরই মধ্যে দুপুরে খবর আসে, কোটা নিয়ে হাইকোর্টের রায়ের উপর 4 সপ্তাহের স্থিতিবস্থা দিয়েছে আপিল বিভাগ। এতে কোনো প্রতিক্রিয়া নেই বলেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। হাইকোর্টের কাছে আমাদের কোনো দাবি নেই, আমাদের দাবি হচ্ছে সরকারের কাছে বা নির্বাহী বিভাগের কাছে। আমাদের কোটা হচ্ছে, আমরা চাচ্ছি যে সর্বোচ্চ 5% কোটা বহাল থাকবে। এক্ষেত্রে হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী আর হচ্ছে প্রতিবন্ধী এবং মুক্তিযোদ্ধা মিলিয়ে সর্বোচ্চ 5%। পরে সন্ধ্যায় শাহবাগ থেকে আন্দোলনের পরবর্তী কর্মসূচির ঘোষণা দেয় আন্দোলনকারীরা। আমরা বলিনি আপনি কালকেই কমিশন গঠন করেন, আমরা বলেছি আপনি একটি কমিটমেন্ট দেন, একটি পরিপত্র দেন কিংবা একটি নির্বাহী আদেশ দেন। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। ব্রিটেনের নতুন লেবার পার্টির সরকারে বঙ্গকন্যা টিউলিপ রেজওয়ানা সিদ্দিক সহ বাংলাদেশি বংশোদ্ভূত 2 জন মন্ত্রী হওয়ায় আনন্দিত প্রবাসী বাংলাদেশিরা। যুক্তরাজ্য থেকে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল আহাদ সুমন, ক্যামেরায় ছিলেন মিজান রেজা চৌধুরী। বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক এমপি ও রুশানা আলী এমপি ব্রিটিশ সরকারের মন্ত্রী হওয়ায় উচ্ছ্বসিত বাঙালি কমিউনিটি। ব্রিটিশ সরকারের প্রথম কোনো বাংলাদেশি বংশোদ্ভূত স্থান পাওয়ায় সৃষ্টি হলো নতুন ইতিহাস। যুক্তরাজ্যের ইতিহাসে প্রথম কোনো বাংলাদেশি বংশোদ্ভূত টিউলিপ সিদ্দিকী নগরমন্ত্রী হিসেবে নিয়োগ প্রাপ্তিতে বাঙালি অধ্যুষিত এলাকায় আনন্দের বন্যায় ভাসছে। আমিও একজন বাংলাদেশি ব্রিটিশ নাগরিক হিসেবে আনন্দিত এবং গর্বিত। দোয়া করি তার দক্ষতার মাধ্যমে সফলতা অর্জনের মধ্য দিয়ে তিনি বাঙালিদের মুখ উজ্জ্বল করবেন। বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি শেখ রেহানার মেয়ে 4 বারের এমপি টিউলিপ সিদ্দিক ব্রিটিশ সরকারের সিটি মন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন। মন্ত্রণালয়ের যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকছে তার। নীতি নির্ধারণী পর্যায়ে যাওয়ায় আমরা বিশ্বাস করি বাংলাদেশি কমিউনিটির সঙ্গে তাদের যোগাযোগ আরও বৃদ্ধি পাবে এবং বাংলাদেশি কমিউনিটি আরও বেশি উপকৃত হবে। আরেক বাংলাদেশি বংশোদ্ভূত 5 বারের এমপি রুশানা আলী আবাসন, কমিউনিটি এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়েছেন। প্রথমবারের মতো বাংলাদেশি বংশোদ্ভূতরা মন্ত্রী হওয়ায় আনন্দিত প্রবাসী বাংলাদেশিরা। উভয়কেই পান্ডালা অভিনন্দন। তাদের মাধ্যমে বাংলাদেশি কমিউনিটির সঙ্গে ব্রিটিশ সরকারের একটা যোগাযোগের মাধ্যম স্থাপিত হলো। তার মাধ্যমে বাংলাদেশি কমিউনিটি অনেক দূর এগিয়ে যাবে, এটাই আমাদের বিশ্বাস। বাংলাদেশের জন্য বিষয়টি অনেক গর্বের বলে জানান সেখানে বসবাসকারী বাঙালিরা। আমি আশা করি তাদের কর্মদক্ষতার মাধ্যমে তারা বাঙালি কমিউনিটিকে আরও উচ্চ আসনে নিয়ে যাবেন। বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি তাদেরকে অভিনন্দন জানাই। হাউস অফ কমন্সে আইন প্রণয়ন সহ কমিউনিটির উন্নয়নে কাজ করে যাবেন নির্বাচিত 4 বঙ্গকন্যা, এটাই প্রত্যাশা প্রবাসী বাংলাদেশিদের। যুক্তরাজ্য থেকে আব্দুল আহাদ সুমন, চ্যানেল আই। অবারিত সবুজ, নদী, খাল, সমুদ্র আর জীববৈচিত্র্য মিলিয়ে প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর সুন্দরবন। উদ্ভিদসহ নানা বৃক্ষরাজির সমাহার এখানে। রামসার সাইট হিসেবে খ্যাত সুন্দরবন বন্যপ্রাণীর আবাসস্থল, পুষ্টি উৎপাদক, দুর্যোগ প্রতিরোধক, সেই সাথে পর্যটন কেন্দ্র। তবে প্রাকৃতিক দুর্যোগ ও মানবসৃষ্ট নানা কারণে হুমকিতে বাংলাদেশের ফুসফুস খ্যাত সুন্দরবন। সুন্দরবনের উদ্ভিদ বৈচিত্র্য নিয়ে আফরোজা হাসির রিপোর্ট। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে গড়ে ওঠা সুন্দরবন, যার মোট আয়তনের 60% বাংলাদেশে। একাধিক মতবাদ প্রচলিত থাকলেও সুন্দরী গাছের প্রাচুর্যের কারণেই এই বনের নাম হয়েছে সুন্দরবন। পানিতে লবণাক্ততার পরিমাণ, মিঠা পানি প্রবাহের মাত্রা এবং ভূপ্রকৃতির ভিন্নতার কারণে সুন্দরবনের উদ্ভিদ দেশের অন্যান্য এলাকার উদ্ভিদসমূহ থেকে আলাদা। নরম কাদামাটিতে জন্মালেও ঠেসমূলের সাহায্যে প্রবল বাতাস এবং জোয়ার ভাটার স্রোতেও সহজেই টিকে থাকতে পারে এসব উদ্ভিদ। বনের প্রায় সব গাছই লবণ সহিষ্ণু।
নতুন পলিজমে জেগে ওঠা ভূখণ্ডে কেওড়া, বাইন, পশুর ও ধুন্দলের সমারোহ দেখা যায়। শুধু টিকে থাকার দিক থেকেই নয়, ফুল, ফল, পাতার দিক থেকেও ভিন্ন ও বৈচিত্র্যময় এসব বৃক্ষ। সুন্দরবনের সবচেয়ে পরিচিত উদ্ভিদ গোলপাতা। ঘরের ছাউনিতে ব্যবহারের পাশাপাশি এই গাছের রস থেকে পাওয়া যায় সুস্বাদু ও পুষ্টিকর গুড়। হানি প্ল্যান্ট হিসেবে খ্যাত খলসি গাছের মধু উন্নত মানের ও খ্যাতিসম্পন্ন। বনজ সম্পদে পূর্ণ সুন্দরবন প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রাণীদের জীবনচক্র, উপকূলীয় মানুষের জীবিকা এবং অর্থনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। তবে প্রাকৃতিক দুর্যোগ, অধিক আহরণ এবং মানবসৃষ্ট বিভিন্ন সমস্যার কারণে সুন্দরবনের শতাধিক প্রজাতির গাছ এখন হুমকির মুখে। সুষ্ঠু রক্ষণাবেক্ষণ ও জনসচেতনতার মাধ্যমেই রক্ষা পাবে উদ্ভিদ আর জীববৈচিত্র্যে ভরপুর প্রাকৃতিক সৌন্দর্যের বিস্ময় সুন্দরবন। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। সুন্দরবনের উদ্ভিদ বৈচিত্র্য নিয়ে পর্ব দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। শাকসবজির পাশাপাশি নানা রকম ফলের চাষ হচ্ছে ছাদ কৃষিতে। সাম্প্রতিক বছরগুলোতে উচ্চ মূল্যের ফল উৎপাদন শুরু করেছেন নগর কৃষকরা। এতে বৈচিত্র্যপূর্ণ হচ্ছে ছাদ কৃষি আয়োজন। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। ঢাকার ধানমন্ডির নুরুজ্জামান মুন্নার এই ছাদ কৃষির মূল আকর্ষণ হচ্ছে আপেল। যেখানে মাঠেও এখন পর্যন্ত আপেল উৎপাদন উল্লেখযোগ্য সাফল্য আসেনি, সেখানে এই উদ্যোক্তা ছাদ কৃষিতে চমক দেখিয়েছেন আপেল ফলনে। এখানে 10টি গাছে শোভা পাচ্ছে সবুজ আপেল ফল। প্রথম আমার কাছে ফুল আসলো, আমাকে যে এটা প্রোভাইড করে সে বললো যে ফুলগুলো আপনি ফেলে দেন। এখন নেক্সট ইয়ারে যখন আসলো তখন বললো যে এবার ফুল রাখেন। এইবার আমাদের এখানে এই মুহূর্তে 26টার মতো আপেল আছে গাছে। এই যে আপেলের সাইজগুলো একটু দেখেন, মোটামুটি। এগুলো কি ব্যাগিং করার প্রয়োজন হয়? না, এটা ব্যাগিং করি না, আমরা মসকুইটো নেট দিয়ে আমরা ঢেকে দেই। আপেলটা হচ্ছে এটা কারি আপেল, এটা 80% মিষ্টি, 20% টক। 8000 বর্গফুট আয়তনের এই ছাদটিতে 128 জাতের ফল ফসল উৎপাদন করা হচ্ছে। জানা গেল কৃষির এই চর্চাটি করা হচ্ছে প্রায় 3 দশক ধরে। 1996 সাল থেকে আমরা যখন প্রথম এখানে আসি তখন থেকেই আমরা ছাদ কৃষিটা শুরু করি। এখানে আমাদের 23টা ফ্যামিলির মধ্যে 3 জন দে আর ভেরি মাচ ইন্টারেস্টেড ফর ছাদ কৃষি। আমরা 3 জন মিলেই এটা করি এবং আমরা এখানে আমাদের যে দৈনন্দিন যে জিনিস দরকার, কাঁচামরিচ, নিত্য প্রয়োজনীয় যা আছে এগুলো সমানো করি। এই উৎপাদন কাজে গুরুত্ব দেওয়া হচ্ছে শুদ্ধ এবং উত্তম কৃষি চর্চার। এই যে পুঁই শাক, চমৎকার পুঁই শাক, এবং আমরা বাজার থেকে যে পুঁই শাকগুলো কিনি সেগুলো কীটনাশক ওষুধ দেওয়া থাকে, নানা রকম সমস্যা থাকে। আমি আমার একটা ফ্যামিলির জন্য যদি এরকম 5টা পুঁই শাকের গাছ থাকে আর বাইরে থেকে কেনার কোনো প্রয়োজন থাকে। গাছগাছালির প্রতি প্রেম আর ভালোবাসা থাকলে যে কোনো জায়গা থেকে এই কৃষির চর্চা করা যায়। যেমন একটি নজির সৃষ্টি করেছেন জনাব নুরুজ্জামান। তার এই বিশাল ছাদের উপরে তিনি নানান ধরনের গাছগাছালি দিয়ে পড়েছেন। অতি সম্প্রতি বাংলাদেশে আপেল হতে পারে সেটারই একটা ট্রায়াল চলছে এখানে, যেটি এর পরবর্তীতে হয়তো তার মাঠ পর্যায়ে কৃষিতেই যাবে। এটি অনেকের জন্যই হতে পারে হয়তোবা অনুকরণীয়। ঢাকার ধানমন্ডির নুরুজ্জামান মুন্নার ছাদ কৃষি থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ বিকেল 3:05 হৃদয়ে মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। দর্শক, এবারে বিরতি। ফিরে এলাম বিরতির পর। বাংলাদেশিদের ভারতে নিয়ে অবৈধভাবে কিডনি প্রতিস্থাপনে জড়িত থাকার অভিযোগে দিল্লির ইন্দ্রপ্রস্থ অ্যাপোলো হাসপাতালের এক চিকিৎসককে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। গত 1 মাসে 3 বাংলাদেশি সহ এই চক্রের অন্তত 7 জনকে গ্রেফতার করা হয়েছে। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গ্রেফতার হওয়া কুষ্টিয়ার রাসেল, ঢাকার সুমন মিয়া ও মোহাম্মদ রোকন অর্থের প্রলোভন দেখিয়ে নিম্ন আয়ের বাংলাদেশি রোগীদের কিডনি দিতে দিল্লির বড় হাসপাতালগুলোয় নিয়ে যেতেন। চক্রের আরেক বাংলাদেশি সদস্য ইফতিকে গ্রেফতার করতে পারেনি দিল্লি পুলিশ। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ।
সিরাজগঞ্জে বন্যায় ডুবে গেছে বিস্তীর্ণ ফসলি জমি ও মাঠের ঘাস। মানুষের খাবার সংকটের পাশাপাশি গোখাদ্যের সংকট দেখা দিয়েছে। প্রাণী সম্পদ অফিস জানিয়েছে, পশু খাদ্যের ব্যবস্থা ও পশুর চিকিৎসায় গঠন করা হয়েছে একাধিক মেডিকেল টিম। সিরাজগঞ্জ থেকে ফেরদৌস রবিনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। সিরাজগঞ্জের ৫ উপজেলার চরাঞ্চলের ৩৪টি ইউনিয়ন বন্যা কবলিত। গবাদি পশুর প্রধান খাদ্য কাঁচা ঘাস এখন প্রধান সংকট হয়ে দেখা দিয়েছে। ঘরেই গবাদি পশু বেঁধে রেখে লালন পালনের চেষ্টা করছেন গৃহস্থরা। গরু বাছুরের খাদ্য নাই, মানুষের অভাব, বাল বাচ্চা নিয়ে খুবই কষ্ট করতেছি। আনকে খোঁজ খবরও না না, আমরা আন খিলে কি আনারা গরু বাছুর তার খিলানোর কোনো কিছু নাই। আগে তো কেউ দেখ পারাইছে না, কেউ খোঁজ খবরও নেই বেড়াইছে না। আমরা এরকম পড়ে আছি। এই যে দেখেন, এই কি মরুভূমি দেশ, এই দেশের মধ্যে কার কাছে কি পাওয়া যাবে? কিছুই পাওয়া যায় না। দোকানপাট গেলি খাইব, না গেলি না খাইব, এরকম আমগের অবস্থা। শিশু খাদ্য, গবাদি পশুর খাদ্য যাতে ত্রাণের সাথে বিতরণ করা হয় সেভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়ার কথা জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। আমরা শিশুদের জন্য এবং গবাদি পশুর জন্য যদি কিছু করা যায় অবশ্যই আমরা সেগুলো পরিকল্পনায় রেখেছি। গবাদি পশুর চিকিৎসার জন্য 5টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। গবাদি পশুর এই সময় বন্যার কারণে সাধারণত কিছু কিছু রোগের প্রাদুর্ভাব বেড়ে যায়। এই প্রাদুর্ভাব যেন না বাড়ে সেই কারণে আমরা এর আগেও টিকা দিয়েছি এবং আমরা অলরেডি আমি টিকা নিয়ে আসছি আমার কেন্দ্র থেকে, এবং আগামীকালে এই টিকাগুলো আমাদের এই বন্যা প্রবণ এলাকাতে চলে যাবে। প্রাণী সম্পদ বিভাগের প্রাথমিক তথ্য মতে 34টি ইউনিয়নের 1,74,391টি গবাদি পশু নিয়ে দুর্ভোগ চরমে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। বনভূমি দখল ও পরিবেশের ক্ষতি করায় গাজীপুরের 7টি প্রতিষ্ঠানকে প্রায় 3 কোটি টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। একই সাথে ছাড়পত্র না পাওয়া পর্যন্ত প্রতিষ্ঠানগুলোকে বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। কিন্তু নির্দেশ অমান্য করেই চলছে অবৈধ কার্যক্রম। মাসুদ পারভেজ এবং ফজলুল হক মোরলের তথ্যে সাবরিনা হাসানের রিপোর্ট। গাজীপুরে বছরের পর বছর ধরে বন বিভাগের প্রায় 37,000 বিঘা জমি দখলে রেখেছে প্রভাবশালী ব্যক্তি ও বিভিন্ন শিল্প কারখানা কর্তৃপক্ষ। বনভূমিতে গড়ে তোলা হয়েছে রিসোর্ট, হোটেল সহ বিভিন্ন স্থাপনা। সম্প্রতি এমন অভিযোগের সত্যতা পেয়ে 7 প্রতিষ্ঠানে অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর। বনের আওতায় যে সকল জমি জমা যেখানে যেগুলো আছে না আছে সেটা নিয়ে সরকারের প্রতিটা এজেন্সি কিন্তু কাজ করে যাচ্ছে। কাজেই টোটাল পরিবেশ পরিস্থিতি এবং অবস্থান বিবেচনা করে নিয়ে মাঠ প্রশাসন এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবে। জরিমানা না দেওয়া সহ কার্যক্রম বন্ধের নির্দেশনা মানছে না প্রতিষ্ঠানগুলো। যতটুকু জানি এক্সপোর্টের টাকা দিয়ে দিয়েছেন আর বাউলেসুড হাইকোর্টে রিট করেছেন। রিটের কাগজ আমাদের কাছে আসছে, এখন মাননীয় আদালত সিদ্ধান্ত নেবে কি করা হবে। আমাদের 2টি মামলা বর্তমানে বিজ্ঞ আদালতে রয়েছে। আমরা আশা করছি খুব শীঘ্রই আমাদের প্রতিদ্বন্দ্বিতায় বা আমাদের তথ্যপত্রের কারণে আদালত থেকে হয়তো আমাদের পক্ষে রায় আসলে আমরা এই বন বিভাগের জায়গাগুলো তখন উচ্ছেদ করে ফেলব। বনভূমি দখলকারীদের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলছে সংশ্লিষ্টরা। সাবরিনা হাসান, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।